জুলাই সচিবালয়ের সামনে পুলিশ সেনাবাহিনীর সমন্বয়কদের কঠিন সংঘর্ষ হচ্ছে। বিস্তারিত জানতে হলে ভিডিওগুলো দেখতে থাকুন। সচিবালয়ের সামনে থেকে আপনারা দেখতে পাচ্ছেন পুলিশের অবস্থান এবং অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি জুলাই ঐক্যের ব্যানারে যারা মার্চ পাওয়ার সচিবালয় কর্মসূচি ঘোষণা করেছে এবং পুলিশের এখানে অবস্থান এবং সেই সাথে দেখতে পাচ্ছেন পুলিশ এখানে কিন্তু মানব দেয়াল তৈরি করে দাঁড়িয়েছে। বলি শেখ হাসিনা পালায় নাই, পালায় কেমনে? শেখ হাসিনা কি ইরানের শাহ নিজে প্লেন চালায় চলে গেছে? শেখ হাসিনারা তো সুন্দর করে প্লেনে উঠাইয়া ওই দেশে কি এমনি গেছে, কথাবার্তা বলে টলে, তাহলে এটা কি পালানো হইল নাকি? এটা সসম্মানে আপনি বেড়াইতে পাঠাইছেন। জুলাই ঐক্যের যে মিছিলটি, সেই মিছিলটি কিন্তু সচিবালয়ের অভিমুখে এসে পৌঁছেছেন। দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন পুলিশের ব্যারিকেড ভেঙে কিন্তু সচিবালয়ের অভিমুখে কিন্তু রওনা হয়েছেন জুলাই ঐক্যের এই মিছিলটি। সরকারের 10 মাস চলছে, কিন্তু এখনো পর্যন্ত সরকার নির্বাচন নিয়ে সরকারের ভাবনা কি সেই বিষয়ে আসলে আমরা কেউই জানি না। আমাদেরকে অন্ধকারের মধ্যে রাখা হয়েছে। এনসিপির নেতাদের সাথে সরকারের উপদেষ্টা জনাব আসিফ মাহমুদ সাজিদ ভুঁইয়া গেছেন এবং বেরিয়ে যাচ্ছেন তারা, এরকম একটা ভিডিও আমাদের সামনে এসছে। দুই উপদেষ্টাকে স্মারকলিপি, ঈদের পর কঠোর আন্দোলনের হুমকি সচিবালয়ের কর্মচারী। দর্শক, এটা কি স্বাভাবিক অবস্থা? আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। সম্মানিত দর্শক মণ্ডলী, দেশের মধ্যে আবার কঠিন সংঘর্ষ লেগে গেছে। সচিবালয়ের সামনে জুলাই ঐক্যের সঙ্গে সমন্বয়কদের সঙ্গে কঠিন সংঘর্ষ হচ্ছে। সেখানে সেনাবাহিনী, পুলিশ বাহিনী উপস্থিত রয়েছে। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওটি দেখলে বুঝতে পারবেন বাংলাদেশের সংঘর্ষ দিন দিন বাড়তেছে কেন। দর্শক, বেশি কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই। আপনারা মনোযোগ সহকারে বিস্তারিত ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন। দর্শক, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ঠিক সচিবালয়ের সামনে থেকে আপনারা দেখতে পাচ্ছেন পুলিশের অবস্থান এবং অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি জুলাই ঐক্যের ব্যানারে যারা মার্চ পাওয়ার সচিবালয় কর্মসূচি ঘোষণা করেছে এবং পুলিশের এখানে অবস্থান এবং সেই সাথে দেখতে পাচ্ছেন পুলিশ এখানে কিন্তু মানব দেয়াল তৈরি করে দাঁড়িয়েছে এবং সেটি ভেদ করে এবং পুলিশকে ভেদ করে তারা কিন্তু ছুটে আসলো। আপনারা দেখতে পাচ্ছেন ব্যারিকেড দিয়ে কিন্তু পুলিশের অবস্থান এবং সেই জায়গাটিতে জুলাই ঐক্যের যারা আজকে মার্চ ফর সচিবালয় যে কর্মসূচি ঘোষণা করেছে সেই চিত্র কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। আমরা দেখেছি শুরুতে কিন্তু এই জায়গাটিতে পুলিশের সদস্য যারা রয়েছেন তারা ব্যারিকেড দিয়েছিলেন, সেই ব্যারিকেড ভেঙে এখন এই মুহূর্তে তারা কিন্তু যে দ্বিতীয় ব্যারিকেডটি রয়েছে সেটির কাছে কিন্তু ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি দর্শক ব্যারিকেড কিন্তু ভাঙার চেষ্টা করছে। দর্শক, ব্যারিকেডের উপরে কিন্তু ইতিমধ্যে উঠে গেছে জুলাই ঐক্যের সাথে যারা সম্পৃক্ত। দর্শক, এই মুহূর্তে সচিবালয়ের ঠিক কাছেই যে শিক্ষা ভবন রয়েছে তার সামনে থেকে সর্বশেষ পরিস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন। দর্শক, উপরে যারা উঠেছিলেন জুলাই ঐক্যের তারা কিন্তু ইতিমধ্যে তাদের যারা সাথীরা ছিল তারা কিন্তু তাদেরকে এই ব্যারিকেডের উপর থেকে নিচে নেমে আসার আহ্বান জানানোর পরে তারা কিন্তু উপর থেকে নেমে এসেছে। দর্শক, পুলিশের কিন্তু কঠোর অবস্থান এবং আমরা এখন যেমনটা দেখতে পাচ্ছি পুলিশ কিন্তু ব্যারিকেড দিয়ে এই জায়গাটিতে অবস্থান নিয়েছে, যেহেতু এই সচিবালয়ে 144 ধারা জারি করা রয়েছে, যেহেতু এটি একটি রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জায়গা এবং সেই ক্ষেত্রে এই জায়গাটিতে কোনো ধরনের মিছিল, মিটিং, সমাবেশ এটি কিন্তু সম্পূর্ণ নিষেধ এবং সেই কারণে কিন্তু পুলিশ এই জায়গাটিতে আমরা দেখতে পাচ্ছি তাদের অবস্থান এবং তারা এখানে যে ব্যারিকেডটি দিয়ে অবস্থান নিয়েছে এবং সেটি ভেদ করে আমরা দেখেছি যে শুরুতে কিন্তু এখানে জুলাই ঐক্যের ব্যানারে যারা আজকে মার্চ ফর সচিবালয় কর্মসূচি ঘোষণা করেছেন তারা শাহবাগ থেকে এই তাদের যে পদযাত্রাটি সেটি কিন্তু নিয়ে সচিবালয়ের অভিমুখে যখনই আসে তখন ঠিক শিক্ষা ভবনের সামনে যে রাস্তাটি রয়েছে সেই জায়গাটিতে কিন্তু আমরা দেখতে পাই পুলিশ এবং দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বিজিবিও রয়েছে এবং তারা কিন্তু সেই জায়গাটিতে অবস্থান নেয় এবং জুলাই ঐক্যের ব্যানারে যারা আজকে মার্চ ফর সচিবালয় কর্মসূচি ঘোষণা করেছে তাদেরকে কিন্তু এই জায়গাটিতে পুলিশ প্রতিরোধ করে এবং ব্যারিকেড দিয়ে সেই ব্যারিকেডেও কিন্তু
আপনারা দেখতে পাচ্ছেন ভাঙার চেষ্টা চালিয়েছিল। তবে এখন আমরা যেমনটা দেখছি যে তাদের যারা নেতাকর্মীরা রয়েছেন বা জুলাই ঐক্যের, তারা কিন্তু ইতিমধ্যে এই জায়গাটিতে মাইক দিয়ে তারা বলছে আমরা শান্তিপূর্ণভাবে আমরা সমাবেশ করবো, এমনটা কিন্তু তারা বলছে। তবে আমরা যেমনটা দেখছি যে পুলিশ এবং বিজিবি সদস্যরা কিন্তু ইতিমধ্যে এই জায়গাটিতে অবস্থান নিয়েছে এবং সেই সাথে আমরা দেখতে পাচ্ছি যে আপনারা দেখছেন এখানে আমরা পুলিশের যে জল কামান রয়েছে সেটিও কিন্তু এখানে দেখতে পাচ্ছি। জীবনের সব আয়োজন এখানে একসাথে। আমরা অত্যন্ত শান্তিপূর্ণভাবে নিয়মতান্ত্রিক পন্থায় আমরা আমাদের দাবি জানাবো। এখানে দায়িত্বরত পুলিশের কথা হয়েছে, এখান থেকে আমরা আমাদের একটা প্রতিনিধি টিম আমরা ভেতরে যাব, সেখানে গিয়ে আমরা আমার দাবিগুলো জানাবো। যদি আমাদের মেনে নেওয়া হয় তাহলে তো আলহামদুলিল্লাহ ভালো, আর যদি তাহলে মেনে নেওয়া না হয় তাহলে আবার সচিবালয়ে চূড়ায় নেমে আসবে। যদি আমাদের তা মেনে না হয় তাহলে সচিবালয়ের অভ্যন্তরে আবার চূড়ায় নেমে আসবে। আমরা প্রস্তুত তো, আমরা প্রস্তুত তো। চালো রে চালো, চালো রে চালো, দালালের গদিতে ব্রিটিশদের গদিতে প্রতিজনের বাহিনী। আমরা যদি আপনাদেরকে একটু দেখাতে চাই, এখনো কিন্তু পুলিশ এই জায়গাটিতে তারা অবস্থান নিয়েছেন এবং তারা কিন্তু এখনো তাদের জায়গায় অনড় রয়েছে, যেহেতু এটি রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জায়গা এবং সেই ক্ষেত্রে তারা এই জায়গাটির নিরাপত্তার জন্য কিন্তু তাদের এখানে অবস্থান। এবং সেই সাথে আমরা দেখতে পাচ্ছি বিজিবি সদস্যরাও কিন্তু এখানে রয়েছে। এবং আমরা যদি আপনাকে একটু এখান থেকে একটু দেখাতে চাই এবং আপনাদেরকে বলতে চাই, আপনারা জানেন যে এই এখানে যারা রয়েছেন পুলিশ সদস্যরা তারা কিন্তু 144 ধারা জারি করা এখানে, এবং সেই ক্ষেত্রে কিন্তু পুলিশের এখানে কঠোরভাবে অবস্থান, যেহেতু এটি একটি রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জায়গা এবং সেক্ষেত্রে এই জায়গাটিতে কোনো ধরনের মিছিল মিটিং বা সমাবেশ করা কিন্তু সম্পূর্ণ নিষেধ। এবং সেই ক্ষেত্রে কিন্তু এখানে আমরা দেখতে পাই যে সবসময় পুলিশের একটি সতর্ক অবস্থান থাকে এবং সেটি কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি। এবং আপনারা দেখছেন পুলিশ সদস্যরা তারা কিন্তু রাষ্ট্রের এই জায়গাটির নিরাপত্তার জন্য তারা কিন্তু এখানে অবস্থান নিয়েছেন এবং তারা ভিতরে প্রবেশ করতে দিচ্ছেন না, কারণ এই জায়গাটিতে 144 ধারা জারি করা রয়েছে। শুধু এখানে নয়, প্রধান উপদেষ্টার যে বাসভবন রয়েছে সেখানেও কিন্তু 144 ধারা জারি করা রয়েছে। তবে দর্শক, সর্বশেষ আমরা যে তথ্যটি পেয়েছি সেটি হলো জুলাই ঐক্যের যারা আজকে এই মার্চ ফর সচিবালয় কর্মসূচি ঘোষণা করেছে তারা আমাদেরকে গণমাধ্যমের সাথে কথা বলেছেন এবং তারা যেমনটা বলেছে যে এই জায়গাটিতে তারা যারা এসেছেন তাদের মধ্যে থেকে একটি প্রতিনিধি দল তারা সচিবালয়ে যাবে এবং তাদের দাবি যদি সেটি আসলে মানা না হয় তাহলে তাদের কর্মসূচি কিন্তু আবারও চলমান থাকবে। আমি প্রতিনিধি পাঠিয়ে দেবো সচিবালয়, তারা কথা বলে আসবে। না মিছিল আকারে বা ওই যে বিক্ষোভ নিয়ে বা ওই যে সমাবেশ করে যাওয়া যাবে না, এটা আমরা জানাচ্ছি। তারা প্রতিনিধি হিসেবে যাবে, গিয়ে ওখানে তারা সংশ্লিষ্ট সচিবালয়ে মন্ত্রণালয়ে যাবে, মন্ত্রণালয়ে গিয়ে কথা বলে আসবে। এটা শেষ করে দিবে, হয়তো 2-4-5 মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে। সদস্যের বিশেষ একটি কমিটি তারা ভিতরে পুলিশের সাথে প্রবেশ করবে এবং আমরা দেখছি এখনো কিন্তু পুলিশ তারা এখানে অবস্থান নিয়েছে এবং তাদের যে এই রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ জায়গার নিরাপত্তার জন্য পুলিশের সাথে কিন্তু বিজিবি সদস্যরাও রয়েছে। আমরা যদি একটু কাছ থেকে আপনাদেরকে দেখাই, এখানে বিজিবি সদস্যরা কিন্তু এখনো এখানে অনড় রয়েছে এবং এখানে পুলিশ সদস্য যারা আছেন তারা এই জায়গাটিতে অবস্থান নিয়ে সচিবালয়ের যাতে কোনো ধরনের নিরাপত্তা বিঘ্নিত না হয় সে কারণে তাদের এই অবস্থান। এবং সরকারের 10 মাস চলছে, কিন্তু এখনো পর্যন্ত সরকার নির্বাচন নিয়ে সরকারের ভাবনা কি সেই বিষয়ে আসলে আমরা কেউই জানি না। আমাদেরকে অন্ধকারের মধ্যে রাখা হয়েছে। যতবার সরকার প্রধানের সাথে আমাদের সংলাপ হয়েছে আমরা প্রত্যেকবার বলেছি যে আপনাদের পরিকল্পনা বা রোডম্যাপ প্রকাশ করেন, কিন্তু সরকার কোনো দলকেই গুরুত্ব দেয়নি। আমার পাশে মঞ্জু ভাই আছেন,
তিনি আরেকটি সেমিনারে বক্তব্য রেখেছিলেন যে সরকার প্রধান যদি কোনো বিদেশি নাগরিক আসে তাকে যথেষ্ট পরিমাণ সময় দেন। বাংলাদেশের নাগরিক বলেন, রাজনৈতিক দলগুলো বলেন, 2 থেকে 3 মিনিটের বেশি কেউ আসলে কথা বলার সুযোগ পায় না। কিন্তু আমরা দেখি যে কোনো বিদেশি সাংবাদিক আসলে ঘন্টার পর ঘন্টা তিনি সাক্ষাৎকার দিচ্ছেন। এমনকি বাংলাদেশের আপনারা যারা সাংবাদিক রয়েছেন তাদের এখনও পর্যন্ত তিনি ফেস করেননি, একটি প্রেস ব্রিফিংও তিনি আয়োজন করেননি। অর্থাৎ যে দেশের তিনি শাসন করছেন সে দেশের জনগণকে আসলে তিনি কতটুকু গুরুত্ব দিচ্ছেন সেটি নিয়ে প্রশ্ন থেকে যায়। বিশেষ করে সর্বশেষ যে সংলাপ, এই সংলাপের অর্জন আসলে কতটুকু? প্রত্যেকটা দল দাবি করেছিল অন্তত প্রধান উপদেষ্টার সাথে এই সংলাপের পরে বিচার সংস্কার এবং নির্বাচনের একটি নির্দিষ্ট রোডম্যাপ প্রকাশ করা হবে, কিন্তু সেটি করা হয়নি। বরং আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা তিনি বিদেশ সফরে গিয়ে তিনি বলেছেন যে বাংলাদেশে শুধুমাত্র একটি রাজনৈতিক দল ডিসেম্বরের মধ্যে ইলেকশন চায়। এখন কথা হলো যে কেন আসলে ডিসেম্বরের মধ্যে ইলেকশন চাওয়ার প্রসঙ্গ আসলো? সরকারের তরফ থেকে বলা হয়েছে যে নির্বাচন হয় ডিসেম্বরে বা জুনে করা হবে, 26 জুনে, যে কারণে দলগুলো মনে করেছে যে ডিসেম্বরের মধ্যে ইলেকশন হলেই বেটার। এই যে এখনকার যে আবহাওয়া আমরা সকলেই দেখছি, বৃষ্টি বাদলা, জানুয়ারির পর থেকে যে ধরনের গরম, জুনে তো কালবৈশাখী ঝড় হবে, সেই বাস্তবতায় দলগুলো মনে করছে যে ডিসেম্বরের মধ্যে ইলেকশন হলে ভালো। এখন ডিসেম্বরের মধ্যে যদি সরকার ইলেকশন না করতে পারে সেটিও তো আলোচনার ভিত্তিতে একটি সমাধানে পৌঁছাতে হবে। কিন্তু সরকার কোনো সমাধান করতে চান না, এক ধরনের অন্ধকারের মধ্যে দলগুলোকে রেখে দিয়েছেন, যার ফলাফল আমরা লক্ষ্য করছি যে এক এক দলের এক এক ধরনের চাওয়া, গণঅভ্যুত্থানের স্টেক হোল্ডার তাদের এক এক ধরনের চাওয়া, আর যে কারণে এখন জাতীয় ঐক্য সংহতি পুরোপুরি তছনছ হয়ে গেছে। এই যে আমাদের ভিতরে বিভেদ, এর দায়িত্ব সরকারকে নিতে হবে। যে সরকার দলগুলোকে একসাথে, দলগুলোর মধ্যে একতা ধরে রাখতে পারলো না, এটা কি সরকারের ব্যর্থতা না? আমরা সরকারকে বলবো যে এই ব্যর্থতা ঘুচিয়ে কিভাবে সমস্ত দলকে এক টেবিলে বসিয়ে আলোচনার ভিত্তিতে তাদের মধ্যে ন্যূনতম ঐক্যমত ধরে রাখা যায়, সেই উদ্যোগ আপনাদেরকে গ্রহণ করতে হবে। 2 উপদেষ্টাকে স্মারকলিপি, ঈদের পর কঠোর আন্দোলনের হুমকি সচিবালয়ের কর্মচারী। দর্শক, এটা কি স্বাভাবিক অবস্থা? বাংলাদেশের সচিবালয় হচ্ছে প্রশাসনের একেবারে কেন্দ্রবিন্দু, একেবারে প্রাণ কেন্দ্র বলা যায়। এখান থেকে সারা বাংলাদেশের প্রশাসন পরিচালিত হয়। সেই প্রশাসনের শীর্ষ কেন্দ্রে, শীর্ষ অবস্থানে যদি লাগাতার অচল অবস্থা চলে, এটা কি ধরনের নৈরাজ্য চলছে? কয়েকদিন আগে যখন নাকি ডক্টর মোহাম্মদ ইউনূস জাপান সফরে ছিলেন, তখন বলা হলো যে না, এটা প্রধান উপদেষ্টা আসলেই মিটে যাবে। তখনই কিন্তু আমার শঙ্কা হচ্ছিল যে না, এটা বোধহয় অত সোজা না। কিন্তু ঘটনা তো তাই দেখা গেল। আজকে এখন পর্যন্ত তারা আন্দোলনে আছে। 2 উপদেষ্টাকে তারা স্মারকলিপি দিচ্ছে। এর আগেও তারা সচিবের কাছে আজকে দেখলাম যে বিক্ষোভ সমাবেশের পর তারা আসিফ মাহমুদ সজীব ভুইয়া বা মাহফুজ আলমের দপ্তরে জমা দিছে। তো ওনারা কি করবে? মানে তাদের উপর এত আস্থা। আগে তো দেখতাম যে ছাত্র প্রতিনিধিরা দৌড়াই যেত কোথাও আন্দোলন সংগ্রাম হলে, হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলম। এখন তো তাও যায় না। এখন দূরে বসে সচিবালয়ের কর্মচারীদের বলতেছে তারা ফ্যাসিবাদের আন্দোলনের সময় কি করছে, তারা তাদের দোষর ছিল, এই সমস্ত কথাবার্তা বলছে, হুমকি দিচ্ছে, এটা দিচ্ছে। কিন্তু সমস্যা যেটা যে জায়গাতে শুরু হয়েছে, যে দাবি, সেটা নিয়ে তো আলোচনা দেখি না। আন্দোলনকারীরা বলছে যে সালেউদ্দিন আহমেদ আইন উপদেষ্টা আসিফ নজরুলের কাছেও দেবে। এর আগে ফাজুল কবিরের কাছে জমা দিছে। কিন্তু এই যে জমা দিচ্ছে এই উপদেষ্টা ওই উপদেষ্টা, সরকারের টনক নড়ছে না কেন? এইভাবে তারা গা ছাড়া দিয়ে বসে আছে কেন? এখন তো হাসিনা নাই। হাসিনা সরকারের সময় আমরা দেখলাম যে সে পাত্তাও দিত না এগুলিকে। পাত্তা না দিতে দিতে বৈষম্য বিরোধী আন্দোলন তুঙ্গে। তার আগে শিক্ষকরা আন্দোলন করছে, বললো যে আগে আন্দোলন করতে করতে ক্লান্ত হয়ে আসুক, তারপর দেখা যাক। এই ধরনের তুচ্ছ তাচ্ছিল্য করতে করতে কিন্তু পরিস্থিতি খুবই খারাপ হয়ে গেল, যে এটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। যাই হোক, সেটা অবশ্য মানে হয়েছে, একদিক দিয়ে ভালো হয়েছে যে এই পাত্তা না দিয়ে আন্দোলন চাঙ্গা হলো, সেটা এক দফার আন্দোলন চলে গেল, সেটা ভালো হয়েছে। কিন্তু সকল ক্ষেত্রে তো এই ধরনের অবহেলা করা, উপেক্ষা করা, এটা ঠিক না। এখন অন্তর্বর্তী সরকার, তার কাছে অনেক প্রত্যাশা, সেই প্রত্যাশার চাপে তিনি বিরক্ত, তিনি কাজ করতে পারছেন না, পদত্যাগ করতে চান। অন্তত তার মূল জায়গাগুলো, মূল মানে ক্ষেত্রগুলো, সেই জায়গাটা তো ঠিক রাখতে হবে। এখন সচিবালয় রীতিমতো অবরুদ্ধ, মানে দর্শনার্থীদের প্রবেশ সীমিত করেছে। এখন 2 দিন 3 দিনের বেশি দর্শনার্থীরা যেতে পারবে না। দর্শনার্থীরা কেন যায়, তার ফাইলের কি অবস্থা, ফাইলগুলি চলছে না কেন, সেই বিষয়গুলি জানতে তারা চায়। এখন সেটাও অবরুদ্ধ করা হয়েছে।
তারপরে সচিবালয়ের কর্মচারীরা লাগাতার আন্দোলন করলে সেই ফাইলগুলি জমতে থাকবে, কাজ ঠিক মতন হবে না। তার মানে সচিবালয় অচল মানে সারা প্রশাসন অচল। এইভাবে কতদিন চলবে? এমনিতেই নগর ভবন আজকে কতদিন থেকে তাদের কাজকর্ম বন্ধ। সামনে এই যে কোরবানি, সেই কোরবানির বর্জ্য কিভাবে অপারেশন হবে সেই নিয়ে দফায় দফায় মিটিং করার কথা, প্রস্তুতি হওয়ার কথা, কিন্তু এখনো পর্যন্ত নগর ভবন অবরুদ্ধ হয়ে বসে আছে। এটাও দিনের পর দিন তারা চলতে দিছে, অথচ সমাধান হয়নি। শুধু আইনের নানান রকম ঘোরপ্যাচ করতে করতে এখন অবস্থা এসে দাঁড়ালো এই যে আর সময় নেই। এখন কি গেজেট প্রকাশ করবে, কি মেয়র সাহেব মানে ইশরাক সাহেব মেয়র হিসেবে আর মানে বসবে না। কিন্তু যেটা হলো যে একটা তিক্ততা কিন্তু জন্ম নিল, বিএনপির মধ্যে একটা গভীর ক্ষোভ বা দাগ তৈরি হলো, সেটা কোনোভাবেই প্রত্যাশিত না। এবং এটা নিয়ে যে কি পরিমাণ মানে ইত্রামি করা হয়েছে এটা সবাই দেখলো, বুঝলো। সম্মানিত দর্শক, আশা করতেছি বিস্তারিত ভিডিওগুলো আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন। প্রিয় দর্শক শ্রোতা, সচিবালয়ের সামনে জুলাই ঐক্য আন্দোলন করতে গিয়ে পুলিশ সেনাবাহিনীর সঙ্গে কঠিন সংঘর্ষ লেগে গেছে, সেখানে অনেকে আহত হয়েছে। প্রিয় দর্শক, এই সম্পর্কে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং বাংলাদেশ আইন শৃঙ্খলা বাহিনী কি করতেছে, এই সমস্ত বিষয়ে কি পদক্ষেপ, এই বিষয়ে আজকের এই ভিডিওতে প্রতিবেদন আকারে তুলে ধরা হয়েছে। আশা করতেছি বিস্তারিত ভিডিওগুলো আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন। প্রিয় দর্শক, এই সম্পর্কে যদি আপনারা কোনো মতামত করতে চান তাহলে ভিডিওর কমেন্টে অবশ্যই লিখে ঝটপট জানিয়ে দেবেন। দর্শক, ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হবে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে।